সালমান মুক্তাদির আর এই রিফাত রাতুলের মধ্যে অনলাইনে যুদ্ধ চলতেছে। আর গেছে রিফাত রাতুল ভাই সালমান মুক্তাদিরকে বলছে বউ ব্যবসায়ী, আর আপনি যে বউ নিয়ে বিজনেস করতেছেন। আর এখন অনেক মানুষ এই রিফাত রাতুলকে বলতেছে ভণ্ড আর মেবাজ। আর এর কারণটা হলো এই রিফাত রাতুল ভাইয়ের নাকি কিছু ছবি ভাইরাল হয়েছে, উনি নাকি এক্সপোজড হয়ে গেছে। এতদিন আমি জানতাম মানুষের লিঙ্ক ভাইরাল হলে তারা এক্সপোজড হয়, এই প্রথম আমি দেখলাম শুধুমাত্র মেয়েদের সাথে ছবি তোলার কারণে কেউ এক্সপোজড হয়ে গেছে। মানে মেয়েদের সাথে ছবি আছে এই জন্য উনি এক্সপোজড। আচ্ছা তোমার এই পিকের ব্যাপারটাতে পরে আসতেছি, তার আগে বলে নি অনেকে আমাকে বলতেছিল এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানানোর জন্য, আবার অনেকে মেসেজ দিয়ে বলতেছিল যে ভাই এটার ফুল ঘটনাটা কি। তো যারা এই রিফাত রাতুল আর সালমান মুক্তাদিরের পুরো ব্যাপারটা জানেন না তাদের জন্য আমি ফুল স্টোরিটা একটু শর্ট করে বলি। বলো বাবাজি। আর রিফাত রাতুল ভাইয়ের এই ব্যাপারটা নিয়ে আমি পক্ষেও আলোচনা করব, ইভেন কি কি জিনিস আমি ওনার বিপক্ষে সেটাও বলবো, সো একটু ওয়েট করেন। মেইনলি রিফাত রাতুল ভাই যিনি হচ্ছে ইসলামিক কন্টেন্ট বানায়, উনি কাপল ব্লগারদের পচায় প্রায় ভিডিও বানায়। তো উনি একটা ভিডিওতে সালমান মুক্তাদিরের ক্লিপও ইউজ করছে যে সালমান মুক্তাদির তার বউকে নিয়ে বিজনেস করতেছে। তো ওই বউ নিয়ে ব্যবসা, এই ব্যাপারটা নিয়ে সালমান মুক্তাদিরকে একজন হচ্ছে একটা মেনশন করছে, সেইখানে সালমান মুক্তাদির এই রিফাত রাতুলকে নিয়ে এই কথাটা বলছিল। যেমন ওই ছেলে লেখছে সালমান মুক্তাদির ভাই কুছ কাহোগে, আর সালমান মুক্তাদির লেখছে আমি বলতে পারবো সবই, শোনার মতো সাহস এই লোকের মতো ভণ্ডদের না কোনোদিন ছিল না কোনোদিন হবে। সেম কথাগুলো কালকে সামনে এসে বলুক, আমি কিছু কোশ্চেন করব, অ্যানসার দেখি কত বড় ফেরেশতা। তো রিফাত রাতুল ভাই যেহেতু একজন ইসলামিক কন্টেন্ট বানায়, তার জন্য এই ভণ্ড শব্দটা অনেক বড় একটা কিছু। যেহেতু সালমান মুক্তাদির তাকে ভণ্ড বলছে, এই ব্যাপারটা সে মোটেও নিতে পারে নাই। সে একটা ভিডিও বানাইছে এবং সালমান মুক্তাদিরকে 3 দিনের সময় দিছে, অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম যে এই 3 দিনের মধ্যে যদি সে ক্লিয়ার না করে যে কেন সে তাকে ভণ্ড বলছে, ইভেন সালমান মুক্তাদির যেহেতু সে কমেন্টে বলছে সে সামনাসামনি কিছু কোশ্চেন করবে, এই জন্য হচ্ছে এই রিফাত রাতুল রাজি হয়ে গেছিল। উনিও বলছে যে 3 দিনের মধ্যে এটা করার জন্য, কেন তাকে ভণ্ড বলা হয়েছে এটা ক্লিয়ার করার জন্য, না হলে সে হচ্ছে মামলা করবে। অফলাইনে না বসেন, আমি সাইবার বুলিং এর মামলা করব। 3 দিন পার হয়ে গেল, সালমান মুক্তাদির কোনো রিপ্লাই দেয় নাই, কোনো কিছু করে নাই। ইভেন সালমান মুক্তাদির কিন্তু তাকে বলছিল পারলে সামনাসামনি এসে দেখা করার জন্য। ইভেন এই রিফাত রাতুল ভাই নাকি সালমান মুক্তাদিরের বাসার নিচে পর্যন্ত গেছে। 2 বার ফোনটা দিছি, উনি তো দেখেন সিন করে নাই। বাট যেই সালমান মুক্তাদির সবাইকে বলে বেড়ায় যে পারলে সামনে এসে কথা বলো, সেই সালমান মুক্তাদির নাকি বাসার নিচে নামে নাই। আর এর মেইন রিজনটা হচ্ছে সালমান মুক্তাদির জাস্ট কমেন্টে বলতে পারবে যে আসলে উড়াই ফেলবো, এই করব সেই করব, বাট সামনাসামনি যে সে তার সাথে লজিকে পারবে না, এটা সালমান মুক্তাদির নিজেও জানতো। কথা সত্য। এখন এই রিফাত রাতুল ভাইয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে, বাট এইগুলা কিন্তু এই কন্ট্রোভার্সির কিছুদিন পরে ভাইরাল হয়েছে। যখন রিফাত রাতুল সালমান মুক্তাদিরের বাসার নিচে গেছে তখন কিন্তু সেই ছবিগুলো ভাইরাল হয় নাই। মানে তখন সালমান মুক্তাদিরের হাতে কোনো এভিডেন্স ছিল না, তার সাথে তর্ক করার মতো কিছুই ছিল না। এই জন্য সালমান মুক্তাদির কমেন্টে যত যাই বলুক না কেন সামনাসামনি চুপি ছিল। মেন কথা হচ্ছে সালমান মুক্তাদির জাস্ট রিপ্লাই ফাপড় দিতে থাকে, বাট রিয়েলিটিতে সামনাসামনি সে কোনো কাউন্টারও দিতে পারবে না। যেমন এই ব্লু থেকে মনে পড়লো রাফসানদা ছোট ভাইয়ের কথা। সালমান মুক্তাদির এই রাফসানদা ছোট ভাইকে ডিফেন্ড করার জন্য আসছিল এবং উড়াধুরা কিছু কমেন্ট করে দিছে যেগুলোর কোনো আগামাথায় কিচ্ছু ছিল না। বাট যখন ওই সাইদ আব্দুল্লাহ ভাই হচ্ছে এটা রিপ্লাই দিছে, তখন আবার সালমান মুক্তাদির কোনো কোল কিনারা না পেয়ে এসে মাপ চেয়ে গেছে। ভাই তো এই ব্লুটা আমি শনির একটা আরএস এর সামনের একটা দোকান থেকে কিনছি, 60 টাকা নিছে আমার কাছ থেকে, বাট কেন যেন আমার কাছে মনে হইতেছে এটা ফেক। মানে আমি সিরিয়াসলি বলি, 12 টাকা দামের একটা ছোট লিচুর বোতল পাওয়া যায় সাদা কালারের, ওইটার যে স্বাদ আমি 60 টাকা দিয়ে কিনছি, দুইটার সেম স্বাদ লাগতেছে আমার কাছে। মানে আমার কাছে মনে হইতেছে ওইটা ভইরা এখানে বিক্রি করতেছে। আফসোস, এটা বলে এনার্জি ড্রিঙ্ক, আমি তো বিন্দু মাত্র এনার্জি পাইলাম না। সো একটু বেজাল বেজাল মনে হইতেছে, বাট 60 টাকা দিয়ে কিনছি এই জন্য ফালাইতেও পারতেছি না। মেনলি সালমান মুক্তাদিরের ম্যাক্সিমাম কমেন্টে থাকে ফাপড় মারা কমেন্ট, আর এইটা দেখে তার ফ্যানরা অনেক এনজয় করে তাকে স্যাভেজ কিং বানাই দিছে। সালমান মুক্তাদির বারবার বলে পারলে আমার সামনে এসে আমার বদনাম করে দেখাও। তো সেই হিসাবে উনি যে কমেন্টে অনেক মানুষের মা বাবা নিয়ে আজে বাজে কথা বলে, উনি কি কমেন্ট ছাড়া সেই কথাগুলো ওই মানুষটার সামনে গিয়ে বলতে পারবে? না, এটা কিন্তু উনি নিজেও পারবে না। কমেন্টে বড় বড় কথা বলতে সবাই পারে। আর বাই দ্য ওয়ে, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার বাংলাদেশি রিঅ্যাক্টর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর পেজটাকেও ফলো করে দেন, না হলে কিন্তু এই ভেজাল ব্লু খেয়ে নিজেকে শেষ করে ফেলবো। তো সালমান মুক্তাদির এই ব্যাপারটা নিয়ে তার সাথে সামনাসামনি কথা বলতেছিল না, ইভেন সে ভিডিওতে কোনো রিপ্লাই দিতেছিল না। এইটা নিয়ে আবার অনেকেই হচ্ছে রিফাত রাতুলকে পচাইতেছিল, রিফাত রাতুল অ্যাটেনশনের জন্য এত কিছু করতেছে আর সালমান মুক্তাদির তাকে কোনো অ্যাটেনশন দিতেছে না। বাট সালমান মুক্তাদির যে আসলে অ্যাটেনশন দিতেছিল না এইটা কিন্তু না। 72 ঘন্টার আলটিমেটাম, এছাড়া রিফাত রাতুলের বিভিন্ন জিনিসগুলো নিয়ে সালমান মুক্তাদির তার আইডিতে পোস্ট করতেছিল ঠিকই, বাট সেইগুলো রিফাত রাতুলের রিপ্লাই না। সে এইগুলো ইউজ করে তার বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করতেছিল। সালমান মুক্তাদির অ্যাটেনশন দিতেছে
না ডিরেক্টলি, বাট এই ব্যাপারগুলো ইউজ করে সে ইনকাম ঠিকই করতেছে। অনেকে এই জন্য বলতেছিল সালমান মুক্তিদিনের প্রমোশনাল স্ট্র্যাটেজি অনেক হাই। আর এই কন্ট্রোভার্সিটার সময় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ রিফাত রাতুলের পক্ষে ছিল, ম্যাক্সিমাম মিম পেজ সবাই হচ্ছে এই রিফাত রাতুলের পক্ষে ছিল। আবার অনেক সালমান মুক্তিদিনের ফ্যানরা বলতেছিল রিফাত রাতুল ফলোয়ার্স অ্যাটেনশন পাওয়ার জন্য এমনটা করতেছে। বাট আমার কাছে মনে হয়েছে রিফাত রাতুল যদি ফ্যান ফলোয়ার্সদের জন্য এই কন্ট্রোভার্সিটাকে ইউজ করে, তাহলে সালমান মুক্তিদির তো টাকা কামানোর জন্য এই কন্ট্রোভার্সিটাকে ইউজ করতেছে। এটা যেমন প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে অনেক হাই, ঠিক সাথে এটা একটা ছেঁচড়ামিও। তাও সত্য, বিকজ আপনি অ্যাটেনশন দিতেছেন না, বাট এটা ভাঙে ঠিকই খাইতেছেন। তো কন্ট্রোভার্সির এতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম মানুষই হচ্ছে রিফাত রাতুলের পক্ষে ছিল, সবাই সালমান মুক্তিদিরকে নিয়ে ট্রল করতেছিল। এরপর থেকে ব্যাপারটা একটু ঘুরতে শুরু করছে। এরপরে রিফাত রাতুল ভাই সালমান মুক্তিদিরকে নিয়ে একটা ভিডিও আপলোড করছে, যেখানে উনি একটা কুকুরের কাহিনী বর্ণনা করছে, বাট বুঝাই যায় এখানে উনি সালমান মুক্তিদিরকে বলতেছে সেই কুকুরটা আমাকে দেখলে দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ করে। সত্যি কথা বলতে এই পয়েন্টটা এসে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে। ভাই আপনি একজন ইসলামিক কন্টেন্ট বানান, সেই জায়গায় আপনার সাথে একজনের ক্ল্যাশ হইতেই পারে, বাট আপনি তাকে তুলনা করতেছেন কুকুরের সাথে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে যাচ্ছে না। এই ভিডিওটার পর থেকে মানুষ তাকে নিয়ে একটু হেট করা শুরু করছে, যে একটা ঘটনা নিয়ে এতবার কেন ভিডিও বানাইতেছে, কেন এবার উনি সালমান মুক্তিদিরকে কুকুর বলতেছে। আর ওয়েটস, সালমান মুক্তিদির যে এটা রিপ্লাই ওনাকে আজেবাজি কিছু বলে নাই তা কিন্তু না। সালমান মুক্তিদির এটার রিপ্লাই আবার কমেন্টে এক জায়গায় ওনাকে বলছে শুয়োর। মানে ভাই আমি কি দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের ঝগড়া দেখতেছি নাকি দুইটা টিকটকারের? মানে ভাই দুইজনের মাথা উলাই গেছে। মানে একজন একজনের কুকুর বলতেছে, একজন একজনের শুয়োর বলতেছে, মানে মনে হইতেছে দুইটা টিকটকার যুদ্ধ করতেছে। আপনি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি আরেকজনকে কুকুর বলে সম্বোধন করেন, এই জিনিসটা আসলে মোটেও কারো কাছেই ভালো লাগে নাই। ঠিক বলেছো ভাই কুকুরের কথা শুনে আমার এলাকার কুকুরগুলো পাগল হয়ে গেছে। ভাই রাতের 3টা বাজে ওদের গ্যাঞ্জাম শুরু হয়েছে এখন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই সালমান মুক্তিদির তাদের কিন্তু একটা গ্যাং আছে, একটা কোরাম আছে। এই কোরামের সবাইকে দেখবেন সবসময় একসাথে থাকে, সবসময় একসাথে বিভিন্ন প্রোগ্রামে তারা যায়। আপনি যদি তাদের একজনের নামে কথা বলেন, তাহলে বাকিরা এসে আপনাকে উল্টা কাউন্টার দিবে, কিংবা আপনাকে নিয়ে মজা নেওয়ার ট্রাই করবে। যেমন এই গরিবের রোস্টার হেইজি ম্যান, যাকে সবাই এখন হাগু ম্যান বলে ডাকতেছে। তো সালমান মুক্তিদির আর রিফাত রাতুলের কন্ট্রোভার্সির সময় হেইজি ম্যান এই পোস্টটা করছিল, রিফাত রাতুল সালমান মুক্তিদিরের থেকে যতটা ডেডিকেশন দিয়ে অ্যাটেনশন চাচ্ছে, ওই সেম ডেডিকেশন আমি আমার ক্রাশের পিছে দিলে হয়তো ও এতদিনে রাজি হয়ে যেত। তো এরপর বাঙালি তাকে ইচ্ছা মতো ধুয়ে দিছে। মানে তার নাম হচ্ছে দা হেজি ম্যান, তখন বাঙালি ওকে ডাকা শুরু করছে দা হাগুম্যান বইলা। অনেকেই হেজি ম্যানকে ক্রিঞ্জ বলতেছিল, আর বলতেছিল সে নাকি শুধুমাত্র মেয়েদের নিয়ে ভিডিও বানায়। আর মজার টুইস্টের বিষয়টা দেখেন না, এত ট্রল না নিতে পারা হেজি ম্যান হচ্ছে একটা ভিডিও আপলোড করছে, যেখানে সে প্রায় কাইন্দেই দিতেছিল। সেখানে সে প্রায় কান্দা কান্দা গলায় হচ্ছে সবার কাছে মাপ চেয়েছে ব্যাপারটা নিয়ে। কষ্ট দিচ্ছেন সবার কাছে, আই এম রিয়েলি সরি। বাট গাইস, তখনই আবার হচ্ছে রিফাত রাতুলের কিছু পিক ভাইরাল হয়ে গেছে। তখনই দেখি সে অনেকের সাথে লাইভ করতেছে এই রিফাত রাতুলের আরো দোষ বের করার জন্য। বাট রিফাত রাতুল্লাহ আমি কেন সাপোর্ট করতে পারতেছি না? বিকজ ধরেন ওনার একটা ভিডিও ছিল মুনজারিন শাহিদের বিয়ে নাচানাচি, কমিটমেন্ট ছিল আপনার সাথে ভাই তুমি তোমার ভুল বুঝতেও পারলা, তুমি সবার কাছে এসে মাফও চাইলা, এখন আবার গর্ত থেকে বের হইতেছো কেন? মেইনলি তখন মাফটা তুমি মন থেকে চাও নাই, পাবলিকের জাতা খেয়ে চাইছো। আমি আসলে তার ভিডিও যখন দেখছি তখন ভাবতাম তার লজিক গুলো অনেক বেটার হয়, বাট লাইভ এসে রিফাত রাতুলকে ছোট করার জন্য এমন সব লজিক দিছে, এই লাইভ ভিডিওতে সে এমন লজিক দিছে, সেটা দিয়ে আমি একটা আলাদা রোস্টিং ভিডিও বানাইতে পারবো। বাট রোস্টিং করে আসলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তোমাকে মানুষ পচাইতেছে, এই জন্য তুমি মানসিকভাবে একটু বিপর্যস্ত আছো। তো তুমি নিজে যখন রাকিব হোসেনকে পচাও, তখন তার মেন্টাল হেলথের কথা কই থাকে? তো যেখানে তুমি নিজে ট্রল নিতে পারো না, সেই জায়গায় তুমি নিজে কেন আরেকজনকে ট্রল করতে যাও? তাও সত্য। আর বাই দ্য ওয়ে আমি রাকিব হোসেনের ফ্যান না, ইভেন আমি নিজেও কিছুদিন আগে রাকিব হোসেনের মারামারিকে পচায় ভিডিও বানাইছি। এরপর যে জিনিসটা হয়েছে, সালমান মুক্তিদিরের লাখ কাজ করছে। সালমান মুক্তিদির ওনাকে এতদিন হুদাই ফাপরে ফাপরে বন্ড বলতো। সালমান মুক্তিদিরের কাছে কোনো প্রুফ ছিল না, কিছু প্রুফ অনলাইনে ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই রিফাত রাতুল সালমান মুক্তিদিরকে বউ ব্যবসায়ী বলে। সে নিজে অনেকগুলো মেয়েদের সাথে ঘুরে ইভেন ছবিও তুলছে। এই ছবিগুলা, এই পোস্টগুলা তখন ইচ্ছে মতো ভাইরাল হইতেছিল। এইটা দেখে ম্যাক্সিমাম মানুষই তখন হচ্ছে তাদের অপিনিয়ন চেঞ্জ করে ফেলছে। যারা এই রিফাত রাতুলের পক্ষে ছিল, তারাও এখন রিফাত রাতুলকে ভন্ড বলা শুরু করছে। কথা সত্য। ইভেন গাইস, আমাকে আমার এক ফ্রেন্ড আর ভাই হচ্ছে এই ছবিগুলো মেসেজ করছিল। মেসেজ করে তারা লিখছে যে রিফাত রাতুল এক্সপোজ হয়ে গেছে। তখন আমার ফ্রি ফেসবুক ছিল, যখন এই মেসেজগুলো আসছে আর পিকগুলো পাঠাইছে, আমি পিকগুলো দেখতে পারতেছিলাম না। বাট যখন তারা বলছে যে রিফাত রাতুল এক্সপোজড হয়ে গেছে, তার পিক ভাইরাল হয়েছে, আমি ভাবছিলাম তার মনে হয় কোনো লিঙ্ক টিঙ্কের পিক ভাইরাল হয়েছে। পরে এসে দেখি জাস্ট মেয়েদের সাথে তোলা পিক। আমি তো জানতাম লিঙ্ক টাইপের পিক ভাইরাল হলে মানুষ এক্সপোজড হয়, জাস্ট মেয়েদের সাথে ছবি তুললেও যে মানুষ এক্সপোজড হয় আজ জানলাম। ইভেন শুধুমাত্র পিক না, তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সে মেয়েদের সাথে ঘুরতেছে,
মেয়েদের সাথে গানও গাইতেছে, হিন্দি গান। তো এইসব ব্যাপারগুলো নিয়ে মানুষ তাকে ইচ্ছা মতো ট্রল করতেছিল, তাকে ভণ্ড বলতেছিল। আচ্ছা, এখানে আমি ওনার কিছু কিছু পিকগুলো নিয়ে ওনার পক্ষে কথা বলবো, আবার কয়েকটা পিক নিয়ে ওনার বিপক্ষেও কথা বলবো। যেমন ওনার অলমোস্ট সব পিকগুলো নিয়ে হচ্ছে ট্রল করতেছে, বাট আমার কাছে মনে হয় সবগুলো পিক নিয়ে ট্রল করার কোনো মানে হয় না। যেমন স্পেশালি এই পিকটা নিয়ে, যেমন এখানে দেখাইতেছে উনি ভিডিওতে যেই পাঞ্জাবি পরে ভিডিওটা বানাইছে, ডেটিং এও নাকি উনি সেই সেম পাঞ্জাবিটা পরে গেছে। ভাই, ডেটিং মানুষ কার সাথে যায়? গার্লফ্রেন্ডের সাথে। তো ডেটিং এ গেলে বয়ফ্রেন্ড বৈঠা থাকে আর গার্লফ্রেন্ড পিছনে দাঁড়ায় ছবি তুলে, এইটা কেমন ডেটিং? এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা উনি তার ফ্যানের সাথে তুলছে। আমি ভাই সালমান মুক্তাদির, রিফাত রাতুল ওনাদের তুলনায় খুবই নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাট মাঝে মাঝে কিছু কিছু মানুষ আমার সাথেও সেলফি তুলতে আসে বাহিরে গেলে। ইভেন কিছুদিন আগে আমি হচ্ছে নাজিম তানিশাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো ওই ভিডিওতে আমি যে পাঞ্জাবি পরে ভিডিও বানাইছি, এই ভিডিও পরে আমি আমার ফ্রেন্ডের সাথে মোহাম্মদবাগ গেছিলাম, সেইখানে দুইটা আমি আমার সাথে ছবি তুলছে। তো তারা হচ্ছে আমার একদম পাশে দাঁড়ায় ছবি তুলছে। যদি কেউ ওই ছবি দিয়ে বলে যে আমি যেই পাঞ্জাবি পরে ভিডিও বানাই, ওই পাঞ্জাবি পরে আমি দুইটা মেয়ের সাথে ডেটিং করতে গেছি, তাহলে কেমনে হবে? কি বলবো, যাই হোক। আর রিফাত রাতুল উনি এই ব্যাপারটা নিয়ে কি লিখছেন, ফ্যামিলির ছবি, আগের ছবি, কিছু ছবি দিনে ফেরার আগে এখন কেন ভাইরাল করা হচ্ছে, এর উদ্দেশ্য বুঝতে বাকি নেই আমার। কুকুরের লেজে পা দিয়েছি, কুকুরের দলবল আমাকে কামড়াবে। মানে উনি ব্যাপারটা এমন ভাবে বুঝাইছে এগুলো তার ফ্যামিলি পিক। ইভেন কিছু কিছু ছবি বা ভিডিও যখন উনি হচ্ছে দিনে ছিল না, মানে ইসলামের পথে তেমন ভাবে আসে নাই সেই টাইমের। আর আমি বুঝি না ভাই, রিফাত রাতুল ভাই ইসলামিক কন্টেন্ট বানাই, বাট উনি কিন্তু কোনো পীর সাহেব না। ইসলামিক কন্টেন্ট বানালে যে আমরা তাকে পীর সাহেবের আসন দিয়ে দিই, এইটা আসলে উচিত না। ঠিক বলেছো। এটাও আপনাদের মনে রাখতে হবে, উনি আসলে জেনারেল লাইনের স্টুডেন্ট ছিল। আর বাইরে ওনার আরেকটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে, ওনার এই ভিডিওটা যেখানে উনি মেয়েদের সামনে হিন্দি গান গাইতেছে। অনেকে বলতেছে ভাই এখানে ওনার দাড়ি টাড়িও আছে, এটা হচ্ছে উনি দিনে ফেরার পরে। বাট শুধুমাত্র দাড়ি বাড়াইলেই যে মানুষ দিনে আসে এমন কিন্তু না। আমি এমন অনেক নাস্তিক মাইন্ডের মানুষকেও চিনি যাদের মাইন্ড পুরো নাস্তিক টাইপের, বাট তাদেরও দাঁড়িয়ে আছে। আফসোস এই ভিডিওটা আমার কাছে কেন জানি মনে হয়েছে উনি দিনে ফেরার আগে। এর কারণটা হচ্ছে, যেই মানুষটা ইসলামিক কন্টেন্ট বানায় সেই মানুষটা অ্যাটলিস্ট এভাবে পাবলিক প্লেসে হিন্দি গান গাবে না। আর উনি হিন্দি গান গাইতেছে, তার সামনে একটা মেয়ে শুট করতেছে। মানলাম উনি ভণ্ড, কিন্তু যে মানুষটা ইসলামিক কন্টেন্ট বানায় সেই মানুষটা কি হিন্দি গান পাবলিকলি গাবে? সেইটা আবার আরেকজনের শুট করতে দিবে? তার মাথায় তো এই জিনিসটা থাকবে যে আমি ইসলামিক কন্টেন্ট বানাই, উনি যে শুট করতেছে এই ভিডিওগুলো ভাইরাল হলে তারই ক্ষতি। সো বুঝে যাচ্ছে এই গানের ভিডিওগুলো উনি হচ্ছে আগে করছে। তো এটা ছিল তার পক্ষের পিকগুলো নিয়ে কিছু পজিটিভ, বাট তারপরও তার কিছু কিছু পিক আমার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল লাগছে। যেমন এই পিকটা আমার কাছে মনে হয়েছিল উনি হয়তোবা ওনার কোনো বোনটোন কিংবা কাজিনের সাথে তুলছে, বাট অন্য একটা বোরখা পরা মেয়ের সাথে উনি হচ্ছে এভাবে বসে আছে সন্ধ্যাবেলায়। তো কোনো বোন বা কাজিনের সাথে তো কেউ এইভাবে সন্ধ্যাবেলায় বসে থাকবে না। তারপর আরেকটা জায়গায় উনি হচ্ছে একটা মেয়ের হাত ধরে আছে। ইভেন এই ছবি, এই ভিডিও, এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হইতেছে। ওভারঅল যদি আমি বলি, ওনার এই কাহিনীতে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। সত্যি কথা বলতে উনি যেই বড় গলায় কথা বলতো, উনি এই ধরনের প্রি মিক্সিং কিংবা মেয়েদের সাথে ঘোরাফেরা, ফেতনা, এইসব ব্যাপার নিয়ে যেসব বড় গলায় কথা বলতো, আমি ভাবছিলাম ওনার এমন কোনো হিস্টোরি নাই। এখন এই জিনিসগুলো দেখে সত্যি কথা আমি অনেক বেশি হতাশ হয়েছি। মানে কিছু কিছু পিকের আসলে স্টোরিটা কি এটা উনি নিজেই ভালো বলতে পারবে। সত্যি কথা এই ব্যাপারগুলো দেখে আমি নিজে অনেক বেশি হতাশ হয়েছি। আফসোস। আর যারা এখন ওনাকে নিয়ে ট্রল করতেছেন, বলতেছেন সালমান মুক্তাদির রক্স কিংবা সালমানের ইচ্ছা মতো এখন পামাইতেছেন, মানলাম সে ভণ্ড, মানলাম সে মেয়েবাজ। তো আপনারা ওনাকে পচায় যাকে সাপোর্ট করতেছেন সে কি পীর সাহেব? না। দিন শেষে ভাই সবাই খারাপ, কেউ ওপেনে আর কেউ গোপনে। এখন অনেকে বলবেন ভাই আমি নিজে ভালো কিনা, আমি নিজে আরো বেশি খারাপ। আরো বেশি খারাপ হইতে হবে ভাই, দুনিয়া ভালো কে আছে এখন। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই রিফাত রাতুলের ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার এই পিকগুলো সম্পর্কে আপনি কি বলতে চান তাও কমেন্ট করে জানান। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।